নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টা আমি দিয়েছি একটু হালকা ফুলকা বিষয় দেওয়ার চেষ্টা করলাম, কেন অনেক সময় পরপর যদি একটুখানি গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হয়ে যায় না, তখন হয়তো আমাদেরকে যারা শোনেন তারাও হয়তো একটুখানি মানে বেশি সিরিয়াস হয়ে যান। তো আমাকে একদিন কমেন্ট করেছিলেন যে মাঝে মাঝে কিছু লাইট বা হালকা ফুলকা বিষয়ের উপরে ভিডিও বানাবেন। তো রেসিপির ভিডিও এরম অনেকবার করা হয়েছে, কিন্তু আজকে আমি দিয়েছি দুটো অবাঙালি রেসিপি। খুব আশ্চর্যজনকভাবে কালকের দিদির ভিডিওটা আমি আজকে দেখলাম। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, সময় পাইনি, জাস্ট স্টার্ট করে আমি মানে ভেবেছিলাম দেখবো আর কি। তারপরে বেশ দুটো ফুটো বেজে গেছে, তখন আর শরীর দিচ্ছিল না। তো আজকে একটু আগে দেখে বসলাম। দিদিও আজকে সেই রেসিপি নিয়েই কথা বলেছে, যদিও বাঙালি রেসিপি। তো অবাঙালি দুটো রেসিপি অ্যাকচুয়াল আমি যেহেতু এখন ভেজিটেরিয়ান, তো আমি এমনি আমার আগেও রান্নার ওপর ভীষণ শখ ছিল। তো অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে না, যে একটুখানি অন্যদিকে ইনভলভ হলে এখনও শখ আছে, এখন আমি ইনোভেটিভ রান্নাবান্না করি। ইনোভেটিভ বলাটা ভুল, অ্যাকচুয়াল রেসিপিগুলো ওগুলোই থাকে, হয়তো আমি নিজের মতো করে কিছু অ্যাড করলাম। তো যাই হোক, সেরকম রেসিপি আমি ট্রাই করি, নিরামিষের ওপরে বেশি ট্রাই করি। ওই জন্যই আমি ইভেন আমার যা যা আমিষ রেসিপি আর কি, রেসিপি বলছি আমিষ রেসিপি, কেন আমার হাজব্যান্ড আর ছেলে প্রচণ্ডভাবে আমিষাসী ওরা আর কি। তাও আমার হাজব্যান্ড মঙ্গলবারটা খায় না, নিজে থেকেই খায় না। আমার ও প্রথম থেকেই বরঞ্চ আমি তখন মানতাম না, কিন্তু যাই হোক, আমার ছেলে প্রচণ্ডভাবে আমিষ ছাড়া থাকতে পারে না, এরম ব্যাপার। অ্যাকচুয়াল ওদের বাড়ির একটা ব্যাপার আছে, আমার শ্বশুর বাড়ির দিকে, তো তারা ভীষণ আমিষ প্রিয় মানুষজন ছিলেন, তো তাই জন্যই ও পেয়েছে। তো সেরকম আমি সবকটা রেসিপি আমার মনে আমিষের ট্রাই হয়ে গেছে। এবার হ্যাঁ, এমন নয় যে কোনোদিনও বানাই না। এখনও আমি সানডে করে আমিষের বিভিন্ন পদ বানাই, সেটা আলাদা। আজকে নিরামিষ রেসিপি আমি অনেক বকবক করে ফেলেছি বলার আগে। দুটো রেসিপি বলি। একটা হচ্ছে কিছুদিন আগেই বানিয়েছিলাম গট্টে কি সবজি, এটা রাজস্থানী একটা রেসিপি। আর 2 নম্বর হচ্ছে চুকুনি, খুব সম্ভবত প্রোনাউন্সিয়েশনটা এটা নেপালি। দুটোই ভীষণ ইজি বানানো। গট্টে কি সবজি বানাতে গেলে বেসন লাগে, বেসনের মধ্যে জোয়ান, একটু জিরে আর লঙ্কার গুঁড়ো, তেল, নুন আর দই দিয়ে বেসনটাকে ভালো করে, তেল তো বললামই হয়তো, হ্যাঁ তেল, তো ভালো করে বেসনটাকে মেখে রাখতে হবে, একটা ডো তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করার পর কিছুক্ষণ যেমন হয় আর কি, একটু রেস্টে সব কিছু যাতে ভিজে যায় দিয়ে, যেমন আটার ডো হয় ওরকমই ডো করতে হবে। ভিজে যাওয়ার পরে তারপরে আবার একটু উপরে তেল দিয়ে, এটা অ্যাকচুয়াল ওরা কি করে, ওরা না এই সরু সরু এরকম স্টিক করে, ওইটা দিয়ে তারপরে কাট করে। তো আমি একটু ফাঁকিবাজ মানুষ আর কি, তো ওরকম স্টিক করে কাট করতে বেশি সময় যাবে বলে আমি কি করলাম, ওই হাতে একটু এরকম নিয়ে গোল করে, ওখান থেকে লেচিগুলো নিয়ে গোল করে ছোটো ছোটো করে আমি কি বলবো, বড়ার মতন আর কি শেপ দিলাম। তো ওই শেপটা গোলাকার হয়, কিন্তু যেহেতু কাট করে একটু এরম চাকতি মতো হয়, তো আমি ওটাকে বড়ার মতো দিয়ে এরকম গোল করে একটুখানি চেপে দিয়ে, যে কোনো শেপেই বানানো যায়, ওটা আসল কথা নয়। আর ওটা যেটা মেন পার্ট, সেটা হচ্ছে কড়াইতে অনেকটা জল নিয়ে তার মধ্যে অল্প একটু নুন ব্যালেন্স করে বুঝে দিতে হবে, কেন 3 বার নুন পড়বে, একবার ওই ডোটাতে পড়েছে, জলে পড়বে, তারপর গ্রেভিতে পড়বে। ওগুলো ছেড়ে দিয়ে ওগুলোকে ফুটতে দিলাম। এবার খেয়াল রাখতে হবে যাতে না গলে যায় আর যাতে না বেশি শক্ত হয়ে যায়, দুটোই। তো মোটামুটি মিনিট 15 তো লাগেই আর কি ওগুলো রেডি হতে, 15-16 মিনিট লাগে। তারপরে আস্তে আস্তে পুরো ওটাকে জল থেকে ছেঁকে তুলে এবার কিছুক্ষণ রাখতে হবে। এবার এখানে যে স্টেপটা আছে, অনেক সময় এটাকে ভেজেও করা যায়, দরকার যদি না থাকে, কেন অনেকে একটুখানি ভাজা, বাঙালিদের একটুখানি তেল ঝালে খাওয়া যেহেতু পছন্দ,
তো দরকার নেই সবসময় ভাজার, কিন্তু ভাজা যেতে পারে। তো আমি সেদিন করলাম না ভেজে, আর আজকে ওই কতগুলো রেখে দিয়েছিলাম, পরশু দিনই করেছিলাম। তো ওগুলোকে আবার যেহেতু একটু বাসি হয়ে ফ্রিজার টিফিন বক্সে ছিল, ওই জন্য আজকেরটা একটু ভেজে নিয়েছি। আর ওরা আলু দেয় না, আমরা বাঙালির একটু সব কিছুতে আলু ভীষণ পছন্দ করি। তো আলু দিয়ে দুটোভাবেই গ্রেভি করা যায়। কমপ্লিটলি যদি নিরামিষ করতে হয় তাহলে ওই আদা এর মধ্যে কিন্তু চলবে না, তাহলে ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা, নুন, এইসব, টক দই অবশ্যই, ওগুলো দিয়ে ফেটিয়ে একটা গ্রেভি করে ওর মধ্যে বড়াগুলো আবার আরেকবার করে ফোটানো যায়, ভীষণ ভালো খেতে হয়। আর দইয়ের অত টকটাকে কাটানোর জন্য সামান্য একটু চিনি, যদিও রাজস্থানীরা চিনি ব্যবহার করেন না রান্নাতে। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে খাওয়া যায়, যেমন আমি সেই দিনই পেঁয়াজ রসুন দিয়ে করলাম আর কি, তো ওটাও ভালো লাগে। তো দুভাবেই করা যেতে পারে। এটা গেল একটা। আর 2 নম্বর হচ্ছে চুকুনি, যেটা বলছিলাম, ওটা একদম ইজি রেসিপি। একটা আলু সেদ্ধ সেদ্ধ করে, মানে সেদ্ধ আলু, এরকম যেরকম আলু কাবলির আলু হয়, ওটা একটা স্যালাড টাইপের আর কি। তো ওটা আলাদাভাবে সরিয়ে রেখে এবার টক দইয়ের মধ্যে বিভিন্ন ধরনের, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, বিভিন্ন ধরনের দিয়ে ভালো করে, মানে যা যা মশলা আছে, আমি যেমন একটা ভাজা মশলা তৈরি করে রাখি, সেটা আমি মোটামুটি সবকটা নিরামিষ সবজিতেই ইউজ করি। তো পুরোটা ওই রকম দিয়ে এটাতে ভাজা মশলাটাও ইউজ করা যেতে পারে, দিয়ে ওটাকে ভালো করে টক দইটা একটু ভালো করে ফেটাতে হবে। তো ফেটানোর পরে কড়াইতে সামান্য একটু তেল, মানে জাস্ট ফোড়নের জন্য, দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে, এই 3টে দিয়ে একটু বাদাম দেওয়া যায়, একটু বাদাম যদি ভেজে দেওয়া যায়, ওই পিনাট আর কি, তো দেওয়া যেতে পারে, তাহলে আরেকটু বেশ ক্রাঞ্চি ব্যাপারটা হয়। দিয়ে ওই তেলটাকে নিয়ে ওই দইটার মধ্যে দিয়ে আরেকবার মিশিয়ে নেওয়া। এই রেসিপিটাই আমি আরেকটা ফর্মে দেখেছিলাম, সেটা হচ্ছে আলুর বদলে বেগুন, মানে বেগুনের এরম পাতলা পাতলা পিস করে কেটে, মানে এরম চাকতি চাকতি, আবার চাকতিগুলোকে হাফ করে না, একদম পাতলা আর কি, ভেজে ওই একই সেম রেসিপিটা বেগুন দিয়ে করা, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, অনেকে, হ্যাঁ, যেটা বলতে স্কিপ করে গেছে সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, যেহেতু এটা স্যালাডের মতন আর কি, তো ওই দইটার মধ্যে ওই এটা ঢেলে, ফোড়নটা ঢালার পরে লাস্ট আর কি ওই কাঁচা পেঁয়াজ ওর মধ্যে মেশানো যায়। কাঁচা পেঁয়াজ, যদি কারি পাতা তো আমি আগেই বলেছি, যদি মনে হয় একটু কাঁচা ধনে পাতা, তাহলে আরও ভালো লাগে। এটা গেল রেসিপি। নেক্সট হচ্ছে আমার স্বপ্নের ঘর আমি কি করে সাজাবো। এখানে স্বপ্নের ঘর বলতে বলে রাখি, আমার না ছোটোবেলা থেকেই, যখন অনেকখানি আমার আর কি এরকম সংসার করব বা কী করব ওরকম সেন্স ছিল না, তো তখনই না আমার বেশ খুব সুন্দর বাড়ি, যদি আমি এখনও পর্যন্ত খুব সুন্দর, যেমন ওই আমার মাসির বাড়ি সল্ট লেকে ছিল, তো সেই যুগের তখন আর কি যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, সুন্দর সুন্দর বাড়ি, এখন তো চারিদিকেই মানুষজন ওরম বাড়ি করে, তো ওগুলো না আমার ভীষণ পছন্দের, মানে একটা স্বপ্নের আর কি, ভালো লাগতো দেখতে। তো অ্যাকচুয়ালি এইটা আমার মাথায় এই জন্যই এলো এখন, মানে আমি যেহেতু নেগেটিভ কথাবার্তা বলি না, ওই জন্যই বলছি না। এখন না, মানে আমার একান্তভাবে একটা নিজের একটা, মানে আমি মানে একটা একান্ত একটা ছোট্ট একটা এরিয়া আমার দরকার, কেন এখন যে কাজকর্মগুলো করি আমি, তো তাতে একান্ত, মানে ভাবে একটা ছোট্ট, মানে একদম একটা ছোট্ট একটা টেবিল চেয়ার, একটা ছোট্ট জায়গার আমার ভীষণ দরকার। তো সেটাকে কি করে সাজাবো, আর আমার এত জামা কাপড় হয়ে গেছে, এটা হয়তো আমারই দোষ, হয়তো কি, মানে আমি একটু জামা কাপড়ের প্রতি আমার একটু ফ্যাসিনেশন আছে আর কি, আমি যে ভীষণ ব্র্যান্ডেড জামা কাপড়, খুব দামি জামা কাপড় সবসময় কিনছি তা নয়, জামা কাপড়, ব্যাগ, জুতো, মানে এটা যদি, আমি জানি না এটা, আমাকে যেমন অনেকেই বলে যে সব কিছু, তো সত্যি সত্যি আমার না অনেক কিছু চলে যাচ্ছে আমার ভেতর থেকে, তো আমি জানি না এটা হয়তো কোনো দিন চলে যাবে,
তো এইগুলোর আমার এখনও পর্যন্ত না মানে আমার মোটামুটি অনেক কিছুই চলে গেছে, ক্রেভিং বলো শখ বলো, তো এইটা না আমার রয়ে গেছে। তো এত জামা কাপড় হয়ে গেছে না আমার, আর মানে এই আলমারিতে বা এই ঘরটায় কোলাচ্ছে না। তো সেরকমভাবে একটু গুছিয়ে গাছিয়ে রাখা। তো এটা তো আমি বাইরের ঘরের কথা বললাম, আর মনের ঘরও যদি আমি বলি, তো আমার মনের ঘরে আমার মনে হয় সবসময় সবাইকে আহ্বান। আমার এটা না ভীষণ মনে হয়, অ্যাকচুয়ালি আমি এটা ভালোবাসি যে একটু বন্ধুবান্ধব ডাকলাম, শুধু বন্ধু কেন, অনেকে অনেক সময় না বাইরে থেকে হয়তো কি বলবো, সব কথা না ক্যামেরার সামনে বলা যায় না, মুখে তালা পড়ে যায়। তো যাই হোক বলছি না, মানে কেউ এলে আর কি তাকে আপ্যায়ন করা ঘরে, তো সেইটুকু একটা সুন্দর প্লেস আমার মানে মনের ঘরে সেই জায়গাটা অনেকখানি আছে। এগুলো আমার ভালো লাগে আর কি, কাউকে একটা ওয়ার্ম ওয়েলকাম দিতে, কাউকে আতিথেয়তা দিতে, এই রেসিপিগুলো বললাম সেগুলো রান্না করে খাওয়াতে। আমি কখনো না প্রতিদানে যে সে আমাকে কী দিচ্ছে না দিচ্ছে, আমার এটা কখনো আমার ভেতরে আসে না। হ্যাঁ, এখন মানে আমি এগুলো পছন্দ করি আর কি, এইভাবে মানে লাইফস্টাইলটাকে মেনটেন করা। তো এই জন্যেই বললাম, তো অনেক মানুষকে আপ্যায়ন করতে, ইভেন আমার যেমন এখন আমি যে কাজটা করি, আমি বেশি খুলে বলতে চাইছি না, অনেকেই বলে যে সামনে এসে ভিজিট করে তারা কথা বলবে, কিন্তু সেটা না আমি পারছি না আর কি। এটা যে মানে কি বলবো, খুব যে হতাশা ক্রিয়েট করছে তা না। আমি যতই আমি নিজের মানে আর কি কি বলবো, আমার ভেতর থেকে না একটা সবসময় আওয়াজ আছে যে যেমন চলছে চলো আর কি, মানে এরম ব্যাপার আর কি, ঠিক হয়ে যাবে। বেশি আমি যেখানেই ফোকাস করব, বিরক্ত হব, নেগেটিভিটি আনবো, তত কিন্তু সেই কাজ হয় না। তো যখন বলে ক্লায়েন্টরা যে সামনে আসবে বা সামনে এসে কথা বলবে, তো তখন আমার একটা সমস্যার জায়গা আর কি তৈরি হচ্ছে সেক্ষেত্রে, যে অনলাইন তো হয়ই, পুরোটাই অনলাইনেই আমাকে এখন করতে হচ্ছে। তো খুব চেনা মানে একদম যারা আমার বাড়িতে আগেও এসছে বা আমার যারা বন্ধু, তারা যখন সার্ভিস নিচ্ছে তখন তাদের মানে তারা বলছে বাড়ি এসে ঠিক আছে, তাদেরটা ঠিক আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়, যে এর মধ্যে অনেক কিছু জড়িত থাকে, বলা যায় না। একটা যদি ওই স্থান বা প্লেস যেখানটা আমি বসে কাজটা করছি, সেটা যদি সাজানো গোছানো না থাকে, বা সেটার এফেক্টটা কিন্তু সামনের মানুষটার উপরে পড়ে। আমি কত ভালো তাকে পরিষেবা দিতে পারছি বা কত ভালো আমি তাকে সাজেশন দিতে পারছি, সেটার থেকেও বেশি না তার চোখে কিন্তু তখন ওই জিনিসটা পড়ে। আমি কি বলতে চাইছি সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো এই জন্যই আমার না কালকে হঠাৎ করেই মনে হলো যখন আমি দিচ্ছি, তখন এইটা আর কি একটু শেয়ার করি। তো শেয়ারটা হয়তো অত্যাধিক খোলাখুলিভাবে আমি করতে পারলাম না। আমাকে যারা চেনো, আমাকে যারা বোঝো, তারা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি। তো আজকে এই পর্যন্তই রইল। একটা লাইট বিষয় নিয়ে আলোচনা করার জন্যই বিষয়টা দিয়েছিলাম, যদিও জানি খুব একটা মানে আর কি জানি না কতটা কি হলো। তো এরকম যে কটা পরবর্তী বিষয় আছে সেগুলো বেশ চিন্তা ভাবনা করার মতো বিষয়। আজকে এমনিও স্যাটারডে বিকালটা একটু ফ্রি থাকে, কিন্তু আজকেও আমার একটা কাজ আছে, যদি ওটা হয় তাহলে যেতে হবে আমাকে একজনের সাথে। ভাবছি অনেক দিন ধরে দেখা করবো আর কি, দরকারে না, মানে সে একটা ইনভাইট করেছিল, সেখানে আমার যাওয়া হয়নি, কাছেই। তো যাই হোক, স্যাটারডে ইভিনিংটা একটু কাজটা আমার কম থাকে, তো আজকে ওরকমই একটা লাইট মোডে লাইট আলোচনা করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।